আমার নাম আকাশ। আমি একটি ছোট গ্রাম থেকে এসেছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি শিক্ষামূলক ঘটনা। এতে কোথাও না কোথাও আমাদেরও দোষ আছে। যা ঘটেছে তা হয়ে গেছে, কিন্তু এই ঘটনাটি শেয়ার করার উদ্দেশ্য হলো যারা এ ধরনের বিষয়ে জড়িত, যারা এমন কথা বলে, যারা তাদের পুত্রবধূদের ওপর এ ধরনের চাপ সৃষ্টি করে, তাদের জন্য এটি একটি শিক্ষা। ঘটনাটি শুরু 2016 সাল থেকে। আমার বড় ভাই ফারহান সৌদি আরবে চাকরি করেন। বাড়ির লোকেরা আমার ভাইয়ের জন্য একটি মেয়ে দেখে বিয়ে ঠিক করে দিলেন এবং শেষ পর্যন্ত তার বিয়েও হয়ে গেল। বিয়ের পর কয়েক মাস তিনি এখানেই ছিলেন, তারপর আবার নিজের চাকরির জন্য ফিরে গেলেন। তিনি বছরে 1 থেকে 2 বার আসতেন, কয়েকদিন ছুটি কাটাতেন, তারপর আবার চলে যেতেন। এটাই ছিল তার রুটিন এবং এভাবে সময় চলে যেত। 2 বছর কেটে যায় এভাবে, কিন্তু আমার বড় ভাইয়ের কোনো সন্তান হলো না। এখানে আমি বলতে চাই, সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত, মানুষের হাতে কিছুই নেই। আমার মা আমার ভাবিকে চাপ দিতে শুরু করলেন। 2 বছর হয়ে গেছে, কিন্তু তাদের সন্তান নেই। আমার ভাবি খুবই ভালো ও হাসি খুশি ছিলেন, কিন্তু যখন তার ওপর চাপ বাড়তে লাগলো তখন তিনি খুব চুপচাপ হয়ে গেলেন। অনেকবার দেখেছি ঘন্টার পর ঘন্টা ছাদের উপর একা বসে থাকতেন আর নিজেকে প্রায় পুরোপুরি নিজের ঘর পর্যন্ত সীমাবদ্ধ করে ফেলেছিলেন। শুধু ঘরের কাজ করতেন, তারপর নিজের ঘরে চলে যেতেন। এর বাইরে আগের মতো মায়ের সাথে সময় কাটানো, সেটাও বন্ধ করে দিলেন। এখানে আমার মায়েরও দোষ ছিল, কারণ তিনি ভাবিকে খুব বেশি চাপ দিতেন। কোনো ভালো বিষয় হলেও বা মায়ের মুড ভালো থাকলেও কোনো না কোনোভাবে সন্তান প্রসঙ্গ চলে আসতো আর মা সেই বিষয়টি টেনে দীর্ঘ করতেন। এতে ভাবির মন খুব খারাপ হয়ে যেত। আমি এসব খুব ভালোভাবেই লক্ষ্য করেছিলাম। আমার ভাবি খুবই রিজার্ভ হয়ে গেলেন। তিনি নিজেকে পুরোপুরিভাবে ঘরের ভেতর সীমাবদ্ধ করে ফেললেন। যখন কোনো কাজ হতো বা কেউ ডাকতো তখনই শুধু বাইরে আসতেন। এর বাইরে তিনি শুধু নিজের ঘরেই থাকতেন বা ছাদে গিয়ে অনেকক্ষণ সময় কাটাতেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, আমার বাবা আর এই দুনিয়াতে নেই, আর আমার মা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস ছিল। আমার আবার অভ্যাস ছিল রাত গভীর পর্যন্ত মোবাইলে গেম খেলা বা মুভি দেখা। বাড়ির এক কোণে ছিল আমার ভাবির ঘর, আর অন্য কোণে ছিল আমারও আমার মায়ের আলাদা ঘর। কারণ আমি রাত জাগতাম, তাই দেরি পর্যন্ত আমার ঘুম আসতো না। এক রাতে আমি ওয়াশরুমে গেলাম। বাড়ির এক কোণে উঠোনে ওয়াশরুম ছিল। দেখি ভাবির ঘরের লাইট জ্বালানো। অদ্ভুত লাগলো, ভাবি এখনো জেগে। আমি ব্যাপারটা উপেক্ষা করলাম। পরের রাতেও একই ঘটনা। রাতে যখন আবার ওয়াশরুমে গেলাম, দেখি তার ঘরের লাইট আবার অন। এটি অস্বাভাবিক ছিল, কারণ এর আগে ভাবি খুব সময় মতো ঘুমিয়ে পড়তেন এবং লাইট নিভিয়ে দিতেন, কিন্তু 2 দিন ধরে লাইট অন। তারপরও আমি কিছু বলিনি, কিন্তু কয়েকদিন ধরে একই রুটিন লক্ষ্য করলাম। ভাবির ঘরের লাইট রাতভর জ্বালানো থাকে। যাই হোক, এটি তার ব্যক্তিগত ব্যাপার ছিল, আমার কোনো হস্তক্ষেপ করার দরকার ছিল না। তবে ব্যাপারটা অদ্ভুত লাগছিল। ভাবি এত রাত পর্যন্ত জেগে থাকছেন কেন? হ্যাঁ, ভাই যদি বাসা থাকতেন তাহলে আলাদা কথা, রাতে গল্প করছেন বা জেগে আছেন, কিন্তু একা একজন মানুষ এত রাত পর্যন্ত কিভাবে জেগে থাকে? নাকি ভাবি লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন? তখনও আমার মাথায় অন্য কোনো চিন্তা আসেনি। একদিন আমি আমার ঘরে শুয়েছিলাম, দরজা খোলা ছিল, পুরো বাড়ি অন্ধকার। গভীর রাতে হঠাৎ মনে হলো যেন আমার দরজার সামনে দিয়ে কেউ এক পাশ থেকে আরেক পাশে চলে গেল, একটা ছায়ার মতো দ্রুত সরে গেল। ব্যাপারটা খুব অদ্ভুত ছিল। মোবাইলের আলো আমার চোখে পড়ছিল, তাই ঠিকমতো কিছু দেখতে পারিনি। শুধু পাশের দৃষ্টি দিয়ে মনে হলো কেউ এদিক থেকে ওদিকে গেল। আমি কিছুক্ষণ মোবাইল সরিয়ে দরজার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এরপর দেখি উঠোনের দিক থেকে ভাবি হেঁটে নিজের ঘরে ঢুকছেন। তখন মনে হলো হয়তো আমার দরজার সামনে দিয়ে যেটা গেল সেটা ভাবি ছিলেন। যাই হোক, আমি উঠে উঠোনে আর বারান্দায় তাকালাম। কাউকে দেখতে পেলাম না, শুধু ভাবিকে তার ঘরে ঢুকতে দেখেছিলাম। ব্যাপারটা একটু অদ্ভুত, ভয়ের ছিল, কিন্তু এমন কিছু না যে আমি নিশ্চিত কোনো সিদ্ধান্তে আসতে পারি। দিন যেতে থাকলো, আর রাত জাগার এই অভ্যাসটা এখন ভাবিরও হয়ে গেল। কখনো তাকে ওয়াশরুমে যেতে দেখতাম, কখনো রান্নাঘরে। মানে তিনি গভীর রাতে উঠে খাওয়া দাওয়াও করতেন। আমি তাদের ব্যক্তিগত বিষয়ে কোনো কথাবার্তা বলিনি, কিন্তু এক রাতে খুব অদ্ভুত একটি ঘটনা ঘটল। আমি শুয়ে মোবাইলে গেম খেলছিলাম। হঠাৎ মনে হলো যেন দরজার পাশ থেকে কেউ
আমাকে উকি মেরে দেখছে। এটা বলতে শুনলে হয়তো এতটা অদ্ভুত লাগবে না, কিন্তু যদি কল্পনা করেন আপনি আপনার ঘরে একা শুয়ে আছেন আর দরজাটা একটু ফাঁক করে কেউ আপনাকে চুপচাপ দেখে যাচ্ছে, আর আপনার সরাসরি দৃষ্টি নয়, পাশের দৃষ্টি দিয়ে সেটা অনুভব করছেন, তাহলে কেমন লাগবে? আমার ঠিক তেমনই অনুভূতি হলো। আমি হঠাৎ তাকাতেই দেখলাম একটা মাথা দ্রুত পাশের দিকে সরে গেল, যেন লুকিয়ে পড়ল। আমার সাহস হচ্ছিল না। উঠে বাইরে গিয়ে দেখি কে ছিল। আমি কিছুক্ষণ চুপচাপ মোবাইলের আলো নিভিয়ে দরজার দিকে তাকিয়ে রইলাম। আস্তে আস্তে আয়তুল কুরসি পড়লাম এবং ঘুমানোর চেষ্টা করলাম। এরপর মনে হলো দরজার যে পাশে মাথাটা সরে গিয়েছিল সেই দিক দিয়ে কেউ হাঁটছে, ভাবির ঘরের দিকে যাচ্ছে। সত্যি বলছি, তখন ভীষণ ভয় লাগছিল। তারপর যেটা আরো অদ্ভুত, দূর থেকে দেখি ভাবির ঘরের দরজা, মানে যে ছায়াটা চলছিল সেটা শুধু পাশের দৃষ্টিতে নয়, এবার সরাসরি চোখেও দেখলাম। যখন সামনে স্পষ্ট দেখলাম তখন বুঝলাম ওটা ভাবি ছিলেন, যিনি নিজের ঘরে ঢুকে গেলেন। কয়েকদিন ধরে ঘটনাগুলো অদ্ভুত হয়ে উঠছিল। ভাবির আচরণ আমাকে সন্দেহের মতো ফেলছিল। রাতভর জেগে থাকা, কিন্তু সকালে আবার একদম ফ্রেশ দেখা যেতেন। অথচ আমি নিজের চোখে দেখেছি তিনি পুরো রাত জেগে থাকেন। তারপরও যখন তাকে ঘরে ঢুকতে দেখলাম, আমি উঠে আবার উঠোন আর বারান্দা দুদিকে দেখলাম, কাউকে পেলাম না। এই ঘটনাগুলো আমার মনোযোগ পুরোপুরি ভাবির দিকে নিয়ে যাচ্ছিল। তারপরের দিন আমার মনে এক ধারণা এলো, হয়তো ভাবি দেখতে আসেন যে আমি ঘুমিয়েছি কিনা। তাই পরের রাত আমি একটা পরিকল্পনা করলাম, আমি অভিনয় করব যেন আমি ঘুমিয়ে পড়েছি, তারপর দেখি কি হয়। সেই রাতে আমি মোবাইলে একটি মুভি দেখছিলাম, কিন্তু আমার পুরো দৃষ্টি ছিল ভাবির ঘরের দরজার দিকে। এর আগে ভাবি বেরোতেন কিনা, বা আসলে যেটা দেখতাম সেটা ভাবি কিনা আমি কখনো খেয়াল করিনি, কিন্তু এইবার আমি ঠিক করলাম দরজাটা কখন খোলে তা দেখব, তারপর ঘুমানোর অভিনয় করব। রাতের সেই একই সময়, রাত 2টা কি 3টার দিকে, যখন মনে হতো কেউ আমাকে দেখতে আসে, ঠিক সেই সময় আমি অনুভব করলাম ভাবির দরজা খুলল। আমি তৎক্ষণাৎ মোবাইলের আলো নিভিয়ে চোখ আধ খোলা করে শুয়ে গেলাম, যেন মনে হয় আমি গভীর ঘুমে আছি। আমি শুয়ে আছি চোখ বন্ধ, কিন্তু আধ খোলা চোখে সবই দেখছি। আমার মুখ দরজার দিকে, যেন দেখতে পারি কে আসে কি করে। ঘর অন্ধকার, বাইরে উঠোনে শুধু দূরে থাকা ওয়াশরুমের লাইট জ্বলছে। এই অবস্থায় বাইরে কেউ দরজার ফাঁক দিয়ে উকি দিলে ভেতরে একজন ঘুমন্ত মানুষের ছায়া শুধু দেখা যায়। আর আমিও ঠিক সেটাই অভিনয় করছিলাম। আমি ফোনের লাইট বন্ধ করে গভীর ঘুমের ভান করছিলাম। তখন দেখি ভাবি দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে উকি দিচ্ছেন। কিছুক্ষণ পরে তিনি বুঝলেন আমি নাকি ঘুমিয়ে আছি, এবং তারপর ধীরে ধীরে নিজের ঘরে ফিরে গেলেন। ভাবির ঘরে ঢোকার সাথে সাথে আমি একটি ভনভন শব্দ শুনলাম। মনে হলো তিনি কিছু পড়ছেন। আমি ঘর থেকে বের হলাম, কিন্তু ভয় লাগছিল। হঠাৎ যদি ভাবি দরজা খুলে দেখে ফেলেন আমি তার ঘরের সামনে দাঁড়িয়ে, তাহলে তো আরো বড় বিপদ। তবুও আমি ধীরে ধীরে অত্যন্ত সাবধানে নিজের ঘর থেকে বের হয়ে ভাবির ঘরের দিকে এগোলাম। এখন পরিষ্কার বুঝলাম এটা ভনভন শব্দ ছিল না, কেউ কিছু পড়ছিল। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি ভাবি যে ভাষায় পড়ছিলেন সেটা আমাদের কোনো পরিচিত ভাষা ছিল না। ঠিক যেন কেউ তন্ত্রমন্ত্রের মতো কিছু পড়ছে, একদম টানা, থেমে না গিয়ে। আর তারপর এমন একটা ভয়ানক দুর্গন্ধ বের হতে লাগলো ভাবির ঘর থেকে, যেন পচা মাংস পড়ছে। গন্ধ এতটাই তীব্র ছিল যে বাইরে দাঁড়িয়েও সহ্য করা যাচ্ছিল না। পরিষ্কার বোঝা যাচ্ছিল তিনি ঘরের ভেতর কিছু একটা জ্বালাচ্ছিলেন, আর সেই পড়া জিনিসের গন্ধ পুরো উঠোন ভরে যাচ্ছে। এই ঘটনাগুলো এত অদ্ভুত লাগছিল যে আমার মধ্যে সন্দেহ জাগলো, ভাবি যেন কোনো অস্বাভাবিক কাজে জড়িয়ে আছেন, কিন্তু আমি কিছু নিশ্চিত বলতে পারছিলাম না। আর তার উপর যদি মাকে বলতাম তাহলে ভাবির অবস্থা আরো খারাপ হয়ে যেত, কারণ মা তো আগে থেকেই তাদের সন্তান না হওয়া নিয়ে তাকে প্রচন্ড চাপ দিতেন। ভাবিও তো কারো মেয়ে, আমাদের ঘরে এসে আছে, তার জন্য আমার মনেও দয়া হতো। সে সময়ে আমার বয়স ছিল মাত্র 21। আর সত্যি কথা বলতে কি, আমার নিজের ভাবিকে ভয় করতে শুরু করলাম। আগে যে আমি রাত জেগে সিনেমা বা গেম খেলতাম, এখন ঠিক যেন কবুতর যেভাবে বাঘকে দেখে চোখ সরিয়ে নেয়, তেমন ভাবে ভাবির রুমের দিক থেকে চোখ এড়িয়ে চলতে থাকলাম। কি জানি কি ব্যাপার, তবুও মানুষ কৌতূহলী হয়। যতক্ষণ পর্যন্ত পুরো সত্যটা জানা না যায় মন শান্তি পায় না। মানুষ কৌতূহলী,
সত্য না জানা পর্যন্ত শান্ত থাকতে পারে না। আমার অবস্থাও ঠিক তেমনই ছিল। এরপর কয়েকদিন এভাবেই কেটে গেল। দিনে আমি ভাবিকে দেখতাম, তার মুখের দিকে তাকাতাম। তার চেহারা একবারে বদলে গিয়েছিল, এমন একজন মানুষের মতো যার মুখের হাসি সম্পূর্ণ মুছে গেছে। জীবনে কোনো আনন্দ নেই। ভাবির চেহারাও ঠিক তেমন হয়ে গিয়েছিল। তাকে দেখে আমার খুব মায়া লাগতো। প্রতিদিন রাত ঠিক একই সময় তার ঘরের লাইট জ্বলে উঠত, আর ভেতর থেকে সেই অদ্ভুত আওয়াজ আসতো। 1 থেকে 2 বার আমি গিয়ে দেখার চেষ্টা করেছিলাম। দরজার নিচ দিয়ে যে হালকা আলো বের হচ্ছিল, তাতে মনে হচ্ছিল ভাবি মেঝেতে বসে আছেন এবং কিছু লিখছেন। আলো ছায়ার ভেতর যা দেখেছিলাম তাতে ঠিক এমনটাই মনে হচ্ছিল। এখন আমি সত্যি ভয় পেতে শুরু করলাম। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো ছাদের ওপর কেউ হাঁটছে। শব্দটা এক কোণ থেকে আরেক কোণে যাচ্ছিল, তারপর থেমে যাচ্ছিল, যেন কেউ আমাদের ছাদের ওপর হাঁটাহাঁটি করছে। এই দৃশ্যটা খুব ভয়ঙ্কর ছিল। আমি স্পষ্ট সেই শব্দটা শুনতে পাচ্ছিলাম। ভয়ে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই শব্দ বারবার শোনা যাচ্ছিল। এইসবের মধ্যে আমার মা কিছুই বুঝতে পারছিলেন না। বাড়ির ভেতরে কি কি অদ্ভুত ঘটনা ঘটছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। আমার ভাবি যে রাতভর জেগে থাকতেন, এই ব্যাপারটা আমার মাকে একদমই জানা ছিল না। যাই হোক, এক ঘরে ছাদের ওপর থেকে আবার সেই একই ধরনের শব্দ আসছিল। শব্দটা থেমে যেত, আবার চলতো, আবার থেমে যেত, আবার চলতো। এই ধারাবাহিক শব্দ আমাকে খুব বিরক্ত ও অস্থির করে তুলছিল। কিছু সময় পরে সেই শব্দ আর শোনা গেল না। আমি ওয়াশরুমে যাওয়ার অজুহাতে উঠলাম। ভাবলাম দেখি ভাবি কি ছাদে উঠে গেছেন। আমাকে ওয়াশরুমে যেতে হলে ভাবির ঘরের সামনে দিয়ে যেতে হতো। তাই আমি ঘরের দিকে তাকালাম, দেখি ভাবি তার ঘরেই আছে। আর সেই ভনভন বা পড়ার মতো শব্দ আবারও শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছিল যেন কোনো শব্দ বারবার উচ্চারিত হচ্ছে, কিন্তু সেটা কোনো অচেনা ভাষার মতো, যা আমার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল এবং আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। এরপর আমি আবার দেখলাম ভাবি তার ঘরেই আছেন। তারপর আমি উঠোনের পেছনের দিকে গেলাম, যেখান থেকে ছাদ দেখা যায়। সেখানে তাকিয়ে দেখি ছাদে আপাত দৃষ্টিতে কেউ নেই, অথবা হয়তো যেই ছিল সে তখন ছাদের ওপর বসেছিল। আমাদের বাড়িতে একটা পুরনো হকি স্টিক ছিল, যেটা আমার ভাইরা আগে খেলতো। সেটা সেখানেই পড়েছিল। আমি সেটি হাতে নিলাম এবং ধীরে ধীরে ছাদের দিকে উঠতে লাগলাম। ভাবলাম দেখব ছাদে কেউ আছে কিনা, হয়তো কোনো চোর। আমি যখন ছাদে উঠলাম তখন কাউকে দেখতে পেলাম না। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম, তখন ছাদের ওপর পায়ের চিহ্ন দেখতে পেলাম। একজোড়া পায়ের চিহ্ন, কারণ আমাদের ছাদ ছিল কাঁচা, তাই চিহ্নগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এখন আমি ভাবিকে পর্যবেক্ষণ করা শুরু করলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখনই আজানের শব্দ শোনা যেত ভাবি বিরক্ত হয়ে যেতেন। মানে যখন তিনি রান্নাঘরে থাকতেন, আজান শুরু হলে তিনি তৎক্ষণাৎ নিজের ঘরে চলে যেতেন। আর সকালে আমার মা ফজরের সময় উঠে নামাজ পড়তেন এবং তিলাওয়াত করতেন। আমি লক্ষ্য করলাম যখনই আমার মা তিলাওয়াত শুরু করতেন, ভাবি কোনো না কোনো অজুহাতে শব্দ করতেন। কখনো গ্লাস ফেলে দিতেন, কখনো ঘরের দরজা জোরে বন্ধ করতেন, কখনো ওয়াশরুমে যেতেন আর দরজা জোরে লাগাতেন, যেন তার মধ্যে অস্থিরতা কাজ করত। একদিন আমি দেখলাম ভাবি রান্নাঘরে বাসন ধুচ্ছেন। আমি পানি খেতে রান্নাঘরে গেলাম। সেখানে একটা কুলার ছিল, যেখান থেকে আমরা পানি খেতাম। আমি গ্লাস নিয়ে পানি খাচ্ছিলাম আর ভাবির দিকে তাকালাম। দেখলাম তিনি হাতা গুটিয়ে কাজ করছেন, আর তখনই তার কবজিতে আমি কিছু গভীর দাগ দেখলাম। দাগগুলো এমন ছিল যেন খুব শক্ত করে দড়ি বা কিছু দিয়ে কারো কবজি বেঁধে রাখা হয়েছিল এবং পরে খুলে ফেলা হয়েছে, ঠিক তেমন দাগ। এই চিহ্নগুলো দেখে আমার খুব অদ্ভুত লাগলো। বাড়ির ভেতরে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছিল। একদিন আমি এমনভাবে ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো ভাবি তার ঘর থেকে বের হচ্ছেন। তিনি ঠিক একইভাবে আমার ঘরের দিকে এসে দেখে গেলেন আমি ঘুমিয়ে আছি কিনা। আমি আগের মতো অভিনয় করলাম, শুয়ে রইলাম। হয়তো এরপর ভাবি নিশ্চিন্ত হলেন। তিনি নিজের ঘরে ফিরে গেলেন, আর তারপর তার হাতে কিছু একটা ছিল। তিনি উঠোনের কোণে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম ভাবি আসলে কি করছেন। বিশ্বাস করুন, তিনি তো আমাদেরই ভাবি ছিলেন, কিন্তু সেই রাতে সেই মহিলাকে দেখে আমার এত ভয় লাগছিল যে অর্ধরাতের সময় তিনি উঠোনে কি করছেন সেটা বুঝে উঠতে পারছিলাম না। অনেকক্ষণ খোঁড়াখুড়ির পর এত ভয় লাগছিল যে অর্ধরাতের সময় তিনি উঠোনে কি করছেন সেটা বুঝে উঠতে পারছিলাম না। অনেকক্ষণ খোঁড়াখুড়ির পর তিনি সেখানে কিছু একটা পুঁতে দিলেন এবং তারপর আবার মাটি ঢেকে দিলেন।
সকালে উঠে আমি যখন সেই জায়গাটা দেখলাম, এত নিখুঁতভাবে মাটি সমান করে রাখা হয়েছিল, বোঝাই যাচ্ছিল না এখানে কিছু করা হয়েছে। আমি চেষ্টা করলাম চুপচাপ দেখে আসার, কিন্তু ভাবি বাড়িতে থাকায় তখন করতে পারিনি। মাঝে মাঝে ভাবি পাড়ার 1 থেকে 2 জন বান্ধবীর কাছে চলে যেতেন। আমি সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। যেদিন তিনি বাইরে যাবেন সেদিন আমি ঘুরে দেখব আসলে সেখানে কি পুঁতে রাখা হয়েছে। সৌভাগ্যক্রমে একদিন ভাবি তার এক বান্ধবীর বাড়ি গেলেন। আমি সুযোগ বুঝে মায়ের চোখ এড়িয়ে সেই জায়গাটা ঘুরতে শুরু করলাম, কিন্তু বিশ্বাস করুন সেখানে কিছুই পেলাম না। আর এটা শতভাগ নিশ্চিত ছিল যে আমার চোখের সামনে ভাবি ওই জায়গায় ঘুরে কিছু লুকিয়েছিলেন, কিন্তু আমি যতই ঘুরলাম কিছুই পেলাম না। তখন আমার মাথায় ঘুরছিল আসলে ব্যাপারটা কি, বাড়িতে কি হচ্ছে সেটা আমার বোধগম্য ছিল না। কখনো ভাবতাম ভাইকে সব বলে দেব, কিন্তু আবার ভয় হতো যদি ভাবি কালো জাদুর মতো কিছুতে জড়িয়ে থাকেন, আর যদি সত্যি তেমন কিছু হয়ে থাকে এবং তিনি আমার উপর কোনো ক্ষতি করেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর বাড়িতে যেন অদ্ভুত সব ঘটনা আরো বাড়তে লাগলো। রাতের নির্দিষ্ট সময়ে কিচেন থেকে শব্দ আসতো, কখনো মনে হতো কেউ সেখানে আসে, আবার বাটির শব্দ শোনা যেত। কিন্তু যখন আমি দেখি ভাবি তখন তার ঘরেই থাকেন, তাহলে কিচেনে কে ছিল? এক রাতে আবার কিচেন থেকে শব্দ আসতে শুরু করলো, নলের পানি খোলার শব্দ, বাসনপত্র নাড়াচাড়ার শব্দ, এমনকি একটা বড় চামচ পড়ে যাওয়ার শব্দ পেলাম। আমি উঠে কিচেনের দিকে গেলাম, ধীরে ধীরে দরজা খুললাম, কিন্তু ভেতরে কাউকে পেলাম না। অথচ আমি স্পষ্ট চামচ পড়ার শব্দ শুনেছিলাম, মাটিতে কিছুই ছিল না। আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রাতের বেলা বাড়িতে চলাফেরা, নলের নিচে থেকে খোলা, কিচেনে বাসনের শব্দ, সবকিছুই যেন স্বাভাবিক হয়ে যাচ্ছিল। একদিন আরো অদ্ভুত ঘটনা ঘটলো। আমার মা রাতে ওয়াশরুমে যেতে উঠলে তার হাঁটুতে প্রচন্ড ব্যথা হতো এবং ঘুম ভেঙে গেলে তিনি ঠিকভাবে হাঁটতে পারতেন না। তাই অনেক সময় আমি তাকে ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যেতাম। এক রাতে আমি দেখি আমার মা ঘরের বাইরে দুলতে দুলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, কিন্তু সেই দৃশ্যটা ছিল আরো ভয়ঙ্কর। মনে হচ্ছিল তিনি যেন কারো কাঁধে হাত রেখে যাচ্ছেন আর কেউ তাকে ধরে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন বা না করুন, এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। আমি খুব ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে গেলাম, বললাম, মা আপনি কোথায় যাচ্ছেন? তিনি আমার মুখের দিকে তাকালেন, তারপর হঠাৎ বাম পাশে তাকালেন। তখনই তার মাথা ঘুরে গেল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। আমি দ্রুত তাকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে গেলাম, কিন্তু তার মুখে তখনও ভয়ের ছাপ ছিল। আমি তখন কিছু বলিনি। পরে যখন তাকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম, তিনি আমাকে বললেন, তুমি তো আমাকে নিয়ে বাইরে যাচ্ছিলে, তাহলে হঠাৎ পেছন থেকে আবার কিভাবে এলে? তখন আমি সব বুঝে গেলাম। কেউ আমার রূপ ধারণ করে আমার মায়ের কাছে গিয়েছিল, তাকে উঠে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিল। কিসব ঘটনা শুরু হয়েছে আল্লাহ! আমার মা তখন অসুস্থ ছিলেন। এসব বললে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়তেন। তাই সিদ্ধান্ত নিলাম সবকিছু আমি আমার ভাইকে বলবো, কিন্তু তিনি কিছুদিন পর আসবেন। ফোনে বললে হয়তো উল্টো আমাকে দোষ দিবেন, ভাবতে না আমি ভাবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছি। আমি চাইছিলাম ভাই আসলে শান্তভাবে বসে পুরো বিষয়টা আলোচনা করে একটা সমাধান বের করব। এরপর একদিন আমি কাজে বাইরে গিয়েছিলাম। তখন আমার মহল্লার একজন লোকের সাথে দেখা হলো। তিনি আমাকে বললেন, একটা কথা আছে, তুমি খারাপ নিও না। আমি বললাম, বলেন। সে বলল, কিছুদিন আগে সে আমার ভাবিকে পুরনো কবরস্থানের দিকে যেতে দেখেছে। তার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। সে বলল, রাত প্রায় 2টা থেকে 2:30 হবে। সে তখন মাঠে পানি দিতে যাচ্ছিল। তখন সে দেখল একজন মহিলা কবরস্থানের দিকে যাচ্ছে। সে তাকে অনুসরণ করতে শুরু করে, আর খুব কাছে গিয়ে বুঝতে পারে ওটা আমার বড় ভাইয়ের স্ত্রী। সে তখন আর সামনে যায়নি, পিছিয়ে এসেছে। সে বলল, তোমাদের বাড়ির ব্যাপারটা একটু দেখো। সেই লোকটা বড় মনের ছিল, কারণ সে চাইলে এই কথা ছড়াতে পারত, কিন্তু সে আমার কাছে এসে বলেছে, না হলে মানুষ অন্যের বদনাম ছড়াতে একটুও দেরি করে না। কিন্তু এই কথাটাও আমার মাথায় ঢুকছিল না। রাতে ভাবে কিভাবে বাইরে গেলেন। এরপর দিনগুলো এভাবেই চলতে থাকলো। কখনো অস্বাভাবিক ঘটনা বাড়ত, কখনো একটু শান্ত থাকতো, কিন্তু ভাবির রাত জেগে থাকার বিষয়টা শেষ হচ্ছিল না। আর এক রাতে হঠাৎ আমাদের মেইন গেটের শব্দ শুনলাম। আমাদের লোহার গেট ছিল, আর স্পষ্টভাবে তার তালা খোলার শব্দ শোনা গেল। গেটটা তখন খুব শক্ত ছিল, সেটাকে জোর করে ধাক্কা দিয়ে খুলতে হতো। সেই গেট খোলার শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম, কারণ তখন পুরো এলাকা একদম নিস্তব্ধ ছিল। আমি দেখলাম ভাবি দরজা খুলছেন। তিনি বড় একটা চাদর গায়ে দিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সময়টা ছিল সেই রাতেরই। আমার মাথায় তখনই
সেই লোকটার কথা ঘুরতে লাগলো। সে তো ঠিকই বলেছিল, ভাবি কোথাও বের হচ্ছেন। তখন আমি ভাবলাম, আজ আমি এদের অনুসরণ করব। আসলে কি হচ্ছে, তিনি কোথায় যাচ্ছেন। আমি দ্রুত একটা শার্ট পরলাম, কারণ আমি ঘুমানোর সময় সাধারণত গেঞ্জি আর ট্রাউজার পরেই থাকতাম। তারপর মোবাইল হাতে নিয়ে টর্চ জ্বালিয়ে তার পিছু নিলাম, যেন তিনি বুঝতে না পারেন আমি তাকে অনুসরণ করছি। তিনি হাঁটতে হাঁটতে গ্রামের পুরনো কবরস্থানের দিকে যেতে লাগলেন, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। খুব বেশি দূরে না হলেও পথটা ছিল নির্জন। হাঁটতে হাঁটতে তিনি সেই কবরস্থানের ভেতরে ঢুকে গেলেন। ওই কবরস্থান এমন একটা জায়গা, দিনেও কেউ গেলে ভয় লাগে, কারণ সেখানে এখন আর দাফন হয় না। এটা পুরনো ইংরেজ আমলের কবরস্থান, পুরোপুরি পরিত্যক্ত। তিনি একদম অন্ধকার ও ভয়ঙ্কর পথ দিয়ে ভেতরে ঢুকতে থাকলেন, যে পথে বড় সাহসী মানুষও যেতে ভয় পাবে। কিন্তু তিনি একদম দৃঢ়ভাবে হাঁটছিলেন। আমি লক্ষ্য করলাম তার হাতে কিছু একটা ছিল। আমি লুকিয়ে লুকিয়ে তার পেছন নিতে থাকলাম। এইবার আমার মাথায় একটাই কথা ছিল, যেভাবেই হোক আমি সত্যটা বের করব। ভাবি আসলে কি করছেন। এভাবে হাঁটতে হাঁটতে দেখি ভাবি কবরস্থানের ভেতরে থাকা একটি পুরনো ভাঙা ঘরের দিকে যাচ্ছেন। তার হাতে একটা ব্যাগ ছিল। মনে হলো আমার। তিনি সেই ভাঙা ঘরের ভেতরে ঢুকলেন। কিছুক্ষণ পর তিনি আবার বের হলেন, কিন্তু এবার তার পোশাক বদলানো ছিল। তিনি যে কাপড় পরে বের হলেন সেটা কোনো সাধারণ কাপড় ছিল না, সেটা ছিল কাফনের মতো একটি কাপড়। তিনি সেখানে পোশাক পরিবর্তন করে কাফন পরে বাইরে এলেন। এরপর তিনি ধীরে ধীরে একটি কবরের পাশে গিয়ে থামলেন। সেটা ছিল একদম পুরনো একটি কবর। কাফনের ওপর কিছু দাগের মতো দেখা যাচ্ছিল, যেন কোথাও কিছু ছিটে পড়েছে। তার হাতে তখনও সেই ব্যাগ ছিল, সম্ভবত আগের কাপড় ও আরো অন্যান্য কিছু জিনিস। তিনি সেই কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমি আড়ালে লুকিয়ে পুরো দৃশ্য দেখছিলাম। এটা ছিল খুবই ভয়ঙ্কর একটা মুহূর্ত। তিনি কিছু মোমবাতি জ্বালালেন এবং কবরের মাঝখানে বসে পড়লেন। তারপর আকাশের দিকে তাকান, কিছুক্ষণ তাকিয়ে থাকেন, আবার মাটির দিকে তাকান, তারপর সেই কবরের দিকেও তাকান। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমার সামনে না এগোনোর উপায় ছিল, না পিছিয়ে যাওয়া। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে, এমনকি যেন ভাবির সাথে কোনো অদৃশ্য শক্তিও যুক্ত আছে, যারা চারপাশে আছে এবং আমাকেও লক্ষ্য করছে। এই অনুভূতিটা এতটাই তীব্র ছিল যে আমি বোঝাতে পারবো না। অনেকক্ষণ ধরে ভাবি সেখানে অদ্ভুতভাবে কিছু একটা করছিলেন। এরপর তিনি আবার মাটি খুঁড়লেন এবং আগে যে কাপড়টা এনেছিলেন সেটাই সেই গর্তে পুঁতে দিলেন। তারপর তিনি উঠে দাঁড়ালেন এবং কবরস্থানের এক কোণের দিকে অদ্ভুতভাবে ঝুঁকে তাকালেন, যেন কারোর সাথে কথা বলছেন বা কোনো ইশারা দিচ্ছেন। যেদিকে তিনি তাকিয়েছিলেন আমি সেদিকে চোখ দিতেই একটা অদ্ভুত ছায়া দেখতে পেলাম। মনে হচ্ছিল সেখানে কিছু নড়ছে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই ভালোভাবে তাকিয়ে দেখি সেখানে কিছুই নেই। তারপর ভাবি আবার সেই ভাঙা ঘরের দিকে ফিরে যেতে লাগলেন, যেখানে তিনি আগে পোশাক পরিবর্তন করেছিলেন। আমার অবস্থা তখন এমন ছিল যে আমি নড়াচড়া করলেও ভাবি আমাকে দেখে ফেলতেন। তাই আমি একবারে চুপচাপ বসে থেকে পুরো ঘটনাটা দেখতে থাকলাম। আমার পরিকল্পনা ছিল ভাবি এখান থেকে চলে গেলে আমি তারপরই বের হব। যদিও সত্যি বলতে আমি চাইছিলাম তার আগে আমি নিজেই বের হয়ে যাই, কারণ আগে যদি আমি বাড়িতে পৌঁছে যেতাম তাহলে ভাবির সন্দেহ হতে পারত। তাই আমি চাইছিলাম একই সময় বা তার আগে কোনোভাবে এখান থেকে বের হয়ে যাই। কিন্তু পরিস্থিতি তখন এমন ছিল যে আমি যে জায়গায় লুকিয়েছিলাম সেটা নিরাপদ হলেও এখন আর সেখান থেকে নড়তে পারছিলাম না। ভাবি আবার সেই ভাঙা ঘরের ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর নিজের স্বাভাবিক পোশাকে ফিরে এলেন। আমি তখন ভীষণ শকড হয়ে গেলাম। আমি যেখানে লুকিয়েছিলাম ভাবি কবরস্থান থেকে না বের হওয়া পর্যন্ত আমি সেখান থেকে নড়তে পারছিলাম না। আমি পরিকল্পনা করলাম যখন তিনি কবরস্থান থেকে বের হবেন তখন আমি দ্রুত বের হয়ে অন্য রাস্তা দিয়ে আগে বাড়ি পৌঁছে যাব। কিন্তু এমন হলো যে ভাবি যে পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথ আমার লুকানোর জায়গার খুব কাছ দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি আমার একদম কাছ দিয়ে হেঁটে যেতে লাগলেন। তারপর হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। ভাবি আমার খুব কাছাকাছি এসে দাঁড়ালেন, যদিও তিনি আমাকে দেখতে পাচ্ছিলেন না। তিনি হঠাৎ মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন এবং বললেন, তুমি যা কিছুই দেখেছো সেটা কারো কাছে বলবে না, না হলে তোমার জন্য খুব খারাপ হবে। আমি যেন মাটির ভেতর ঢুকে যাচ্ছি এমন অবস্থা হয়ে গেল। তখন মনে হচ্ছিল সে কিভাবে বুঝলো আমি তার পিছু নিয়েছি। তার মানে সে সব কিছুই জানে। সেদিনের পর থেকে আমি ভীষণ ভয় পেতে শুরু করলাম। আর একটা অদ্ভুত বিষয় হলো ভাবি আমাকে দেখলেই হাসতেন, কিন্তু সেই হাসিটা ছিল ভয়ঙ্কর। তাচ্ছিল ভরা এক ধরনের হাসি, যেন আমাকে উপহাস করছেন। এখন বাড়ির পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। মাঝে মধ্যে রাতের বেলা ভাবির ঘর থেকে হাসির শব্দ আসতো, এত ভয়ঙ্কর হাসি যে আমার বুক কেঁপে উঠত। তিনি জোরে জোরে হাসতেন আর আমার মনে হতো যেন কেউ আমার বুক চেপে ধরেছে।
এরপর ভাবির আচরণ আরো পরিবর্তন হতে লাগলো। তিনি এমনভাবে আচরণ করতে শুরু করলেন যেন মানসিকভাবে অস্থির কেউ। আমাদের উঠোনে যে বেসিন ও আয়না ছিল, সেখানে তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতেন। তার শরীরী ভাষা, তার আচরণ সবকিছুই ধীরে ধীরে বদলে যাচ্ছিল, একবারে পাগলের মতো। আর বাড়িতে অস্বাভাবিক ঘটনাগুলো আরো বাড়তে লাগলো। এক রাতের একটি ঘটনা বলি, যা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম। সেই দিনগুলোতে আমি মুভি দেখছিলাম। পুরো মনটা ছিল স্ক্রিনে। হঠাৎ বিছানার নিচ থেকে খুব হালকা একটা নড়াচড়ার মতো অনুভব করলাম, যেন কোনো ঝাঁকুনি এসেছে। আমি প্রথমে গুরুত্ব দিলাম না, কারণ অন্ধকারে ফোন ব্যবহার করলে শুধু মোবাইলের আলোই চোখে পড়ে। চারপাশ পুরো অন্ধকারে ঢেকে যায়, তাই কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু অনুভব হচ্ছিল বিছানার নিচে কিছু একটা আছে। কিন্তু এই অনুভূতিটা 2 থেকে 3 বার হলো, আর আমার ভয় বাড়তে লাগলো। হঠাৎ আমার চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য হলো, যা আমাকে ভীষণভাবে আতঙ্কিত করে দিল। কিছুক্ষণ পর সেই নড়াচড়া থেমে গেল। তারপর মনে হলো বিছানার নিচ দিয়ে কিছু একটা হামাগুড়ি দিয়ে বের হচ্ছে। সেটা ছিল একদম কালো ছায়ার মতো কিছু। সেটি বের হয়ে নীরবে উঠোনের দিকে চলে গেল। তার কোনো তাড়াহুড়ো ছিল না, যেন সে জানেই আমি তাকে দেখেছি, তবুও নিজের মতো করে বেরিয়ে গেল। তারপর সেটা উঠোন পার হয়ে ভাবির ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এরপর ভাবির আচরণ আরো অদ্ভুত হতে শুরু করলো। তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন, অদ্ভুতভাবে আচরণ করতে লাগলেন। কখনো বাড়ি থেকে বের হয়ে যেতেন, কখনো ওড়না ছাড়া ঘুরতেন, আবার কখনো ছাদে বসে থাকতেন, আর ছাদ থেকে হাসির শব্দ শোনা যেত। বাড়ির পরিস্থিতি দিন দিন আরো অস্বাভাবিক হয়ে উঠছিল। আমি জুমার নামাজ যে মসজিদে পড়তাম, সেখানকার ইমাম সাহেব একজন মুফতি ছিলেন। আমি ভাবলাম তার সাথে এই বিষয়টা শেয়ার করি। জুমার নামাজ শেষ হওয়ার পর আমি তাকে আলাদা করে বসালাম। আমি বললাম, আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তখন আমি আমার ভাবি সম্পর্কিত সব ঘটনা তাকে খুলে বললাম। তিনি বললেন তিনি বিষয়টা যাচাই করবেন। আমি তাকে বললাম, ভাবি আমাকে এটাও বলেছেন, যদি তুমি এই কথা কাউকে বলো, তাহলে আমি তোমার উপর খারাপ কিছু করব। মুফতি সাহেব বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি বড় নয়। তিনি বললেন, রুহানিভাবে কিছু ব্যবস্থা নিতে হবে। তারপর তিনি বললেন, এমন কিছু করতে হবে যেন ভাবি কিছু সময়ের জন্য বাইরে যান, কারণ তিনি তার ঘর পরীক্ষা করতে চান। আমার তখন বুঝতে সমস্যা হচ্ছিল কিভাবে ভাবিকে বাড়ি থেকে বের করা যায়। পরে আমি একটি পরিকল্পনা করলাম। একদিন আমি আমার মাকে বললাম, আপনাদের দুইজনকে কিছু সময়ের জন্য বাইরে যেতে হবে, কারণ ঘরের ওয়াশরুমের কাজ করাতে হবে, মিস্ত্রি আসবে। আমি চাই না কাজের সময় কোনো অসুবিধা হোক, তাই বললাম আপনি ভাবির বান্ধবীর বাড়িতে চলে যান, দুইজন সেখানে থাকুন। আমি কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে আপনাদের ডেকে নেব। আসলে বিষয়টা একটু অদ্ভুত ছিল, কারণ সাধারণত আমি মিস্ত্রি কাজ করালেও মহিলাদের ঘরেই থাকতে দিতাম, কিন্তু এবার আমি জোর দিয়ে বললাম, আপনারা বাইরে যান, কারণ কাজ অনেক বেশি এবং শ্রমিকরা আসা যাওয়া করবে, তাই ভালো হবে আপনি ওদিকে চলে যান। আমি মুফতি সাহেবকে আমার বাড়িতে নিয়ে এলাম। ভাবি খুব চালাকির সাথে তার ঘরের দরজা বন্ধ করে তালা লাগিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু তার ঘরের অতিরিক্ত একটি চাবি ছিল, যা বাড়ির মূল চাবির গুচ্ছেই রাখা ছিল। সম্ভবত তিনি সেটা জানতেন না। সেই চাবিটি আমার ভাই আগে থেকেই বানিয়ে রেখেছিলেন। তাদের চলে যাওয়ার পর আমি মুফতি সাহেবকে বাড়িতে নিয়ে এলাম। তিনি বললেন, তার ঘরের দরজা খোলো। আমি চাবি দিয়ে দরজা খুললাম। সেই দরজা খোলা হলো। ঘর থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধ বের হলো, যেন পোড়া চামড়ার গন্ধ। ভেতরে ঢুকতেই আমরা একটা অদ্ভুত পরিবেশ দেখতে পেলাম। কিছু অদ্ভুত কাপড়, সিঁদুর, আর মেঝেতে কিছু অদ্ভুত রেখা ও চিহ্ন আঁকা ছিল। তার মাঝে তারা আকৃতির নকশা, আর মাঝখানে কিছু মোমবাতি রাখা ছিল, যদিও তখন সেগুলো নিভে ছিল। মুফতি সাহেব দেখেই বললেন, এটা কালো জাদুর কাজ। এরপর আমরা সেখানে একটি অদ্ভুত পুতুল পেলাম, আর তার সাথে ছোট একটি বাচ্চার পুতুলও ছিল। মুফতি সাহেব বললেন, নাউজুবিল্লাহ, এই কাজটি একটি শিশুর জন্য করা হয়েছে। তিনি আরো বললেন, যারা সন্তানহীন হয় তাদের কিছু অসৎ তান্ত্রিকরা ভুল পথে নিয়ে যায় এবং মহিলাদের দিয়ে কিছু অশুভ কাজ করায়। সম্ভবত তোমার ভাবিও সেই চক্রে জড়িয়ে পড়েছে। এই পুতুলা ছোট বাচ্চার পুতুলি ইঙ্গিত দিচ্ছে যে এই কালো জাদু সন্তান লাভের উদ্দেশ্যে করা হয়েছে। আমি তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তিনি আমাকে কথা বলছিলেন, আর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কিন্তু তখন আর নতুন কিছু ছিল না। সব ঘটনা তো আমার নিজের ঘরেই হচ্ছিল, আর এতদিন ধরে যা কিছু আমি সহ্য করছিলাম, এখন মনে হচ্ছিল হয়তো এর সমাধান আসছে। মুফতি সাহেব বললেন, দ্রুত কিছু একটা আনতে হবে, কিন্তু হাত দিয়ে কিছু স্পর্শ করা যাবে না, তাই এমন কিছু নিতে হবে যাতে সরাসরি হাত না লাগে। আমি একটা চিমটার সাহায্য নিলাম এবং সেই জিনিসগুলো তুলে একটা কালো ব্যাগে ভরে দিলাম। মুফতি সাহেব শক্ত করে গিট দিয়ে দিলেন এবং বললেন, এটা দ্রুত নদীতে ফেলে আসতে হবে। আমি মোটরসাইকেলে করে নদীর দিকে গেলাম। তিনি আমাকে আগেই বলেছিলেন ফেরার সময় পেছনে তাকাবে না।
আমি সেটাই করলাম, কিন্তু আমার ভেতরে প্রচন্ড ভয় কাজ করছিল। মনে হচ্ছিল যেন আমি ব্যাগে কোনো জীবন্ত কিছু নিয়ে যাচ্ছি। আল্লাহর রহমতে আমি সেই জিনিস নদীতে ফেলে এলাম। মনে হচ্ছিল ব্যাগটা আমার হাতে থাকতেই আমার ওপর একটা ভারী চাপ ছিল। বাইকে বসে আমি দ্রুত সেখান থেকে ফিরে এলাম। মুফতি সাহেব বললেন, এই জায়গা পরিষ্কার করতে হবে, কারণ তোমার ভাবি এখানে কালো জাদুর কাজ করেছে এবং কিছু অশুভ শক্তিকে টেনে এনেছে। আমি তখন পুরো জায়গাটা পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম। মুফতি সাহেব সেখানে দোয়া পড়া শুরু করলেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বাইরে থেকে ভাবির চিৎকার শোনা গেল এবং তিনি দরজা ধাক্কা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। তার মাথায় কোনো ওড়না ছিল না, কিছুই ছিল না। একবারে অদ্ভুত অবস্থায় চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে তিনি দরজা ধাক্কা দিতে লাগলেন। তার নিজের ঘরের দরজা। তিনি বারবার বলতে থাকলেন, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। তার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল। তিনি একবারে পাগলের মতো আচরণ করছিলেন, চুল এলোমেলো, চিৎকার করছেন। পুরো মহল্লা আমাদের বাড়ির সামনে জড়ো হয়ে গেল। মুফতি সাহেব বললেন, এদের সামলাও, আমি এই আমল শেষ করব, তবে এই বাড়ি পরিষ্কার হবে। আমি ভাবিকে ধরে রাখলাম। এর মধ্যে আমার মাও চলে এলেন আর মহল্লার কয়েকজন মহিলাও এসে তাকে ধরে রাখলেন। তারপর মুফতি সাহেব তার আমল সম্পূর্ণ করলেন। তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে। শেষে তিনি বললেন, এখন এই জায়গা পরিষ্কার। কিন্তু তিনি আরেকটা কথা বললেন, ভাবি যে আমল করেছিলেন সেটা হয়তো উল্টো হয়ে গেছে, আর সেই কারণে তার মানসিক অবস্থা নষ্ট হয়ে গেছে। এখন তিনি সম্ভবত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ডাক্তার দেখানো দরকার। ঠিক সেটাই হলো। আমরা আমার ভাইকে খবর দিলাম, তিনি দেশে ফিরে এলেন। তারপর ভাবিকে অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু ভাবি তখন শিশুর মতো আচরণ করতে লাগলেন। কখনো চিৎকার করেন, কখনো হেসে ফেলেন, কখনো আমার সন্তান, আমার সন্তান বলে কাঁদতে থাকেন। যখন তার উপর সেই মানসিক চাপের প্রভাব পড়ত, তখন পুরো মহল্লা চিৎকার শুনত। যাই হোক, ধীরে ধীরে তার চিকিৎসা চলতে থাকে এবং তিনি সুস্থতার দিকে ফিরে আসতে শুরু করেন। এটা সত্য ছিল, মুফতি সাহেব যা বলেছিলেন, যে তার মানসিক অবস্থা এলোমেলো হয়ে গিয়েছিল। সুস্থ হতে তার অনেক সময় লেগেছিল, বহু বছর কেটে যায়। আজ আমার ভাবি একবারে ভালো আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। যদিও এখনো তাদের সন্তান হয়নি, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদের সন্তান দান করেন। তবে তিনি তার স্বামীর সাথে সুখে সংসার করছেন। এখানে আমার মায়েরও বড় ভূমিকা ছিল, কারণ তিনি তাকে চাপ দিতেন, সন্তান না হওয়া নিয়ে তিরস্কার করতেন। এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। কাউকে এমনভাবে চাপ দেওয়া বা কষ্ট দেওয়া উচিত নয়। তারা ভুল করে। জীবন, মৃত্যু, সন্তান সবকিছু আল্লাহর হাতে, আমাদের হাতে কিছুই নেই। আমরা শুধু দোয়া করতে পারি। তাই কখনো কাউকে তিরস্কার করা উচিত না, যাতে সেই মানসিক চাপে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। খোদা না করুন যদি আমাদের ভাবির মতো অবস্থায় কেউ পড়ে যেত, তাহলে সেটা ভয়াবহ হতে পারত। কারণ তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, এমনকি ঠিকমতো খেতেও পারতেন না। কখনো কখনো অস্বাভাবিক অবস্থায় অখাদ্য জিনিসও খেয়ে ফেলতেন। তার প্রতি আমাদের অনেক দুঃখ ছিল। এরপর আমার মা নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তাকে মেয়ের মতো হিসেবে রাখতে শুরু করেন। তিনি এই বিষয়টি স্বীকার করেন যে তার কাছ থেকে একটি বড় ভুল হয়ে গেছে। তাই এই ঘটনা শেয়ার করার মূল উদ্দেশ্য হলো, যারা এমন বিষয়ের সাথে জড়িত থাকে বা কাউকে অকারণে কষ্ট দেয়, তাদের জন্য এটি একটি শিক্ষা। আশা করি লিসেনার্সদের এই ঘটনাটি ভালো লেগেছে। তো লিসেনার্স, আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন চাপ দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।